গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নয়, বরং ফাঁসি হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়কদের, যারা সরকারে রয়েছেন বা সমন্বয়কদের। আমার কথা নয়, এমনটা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে রয়েছেন, আপনারা জানেন। 5 আগস্ট তার সরকারের পতনের পর আমরা দেখেছি নিয়মিত বিরতিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে। যে রেকর্ডগুলো ফাঁস হচ্ছে সেগুলো আসলে তিনি যে কোনো গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছেন ব্যাপারটা তা নয়। একেবারে বলা যায় তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন। সেই কল রেকর্ডগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসছে। তবে আজকে যে কল রেকর্ড ফাঁস হয়েছে সেটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের তিনি নিন্দা জানিয়েছেন, সমালোচনা করেছেন কড়া ভাষায়। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো তিনি যেমনভাবে খণ্ডন করেছেন, ঠিক তেমনিভাবে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন। এবং আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আগের কল রেকর্ডগুলো শেখ হাসিনার কল রেকর্ড কি না সে ব্যাপারে যদিও অনেকেই প্রশ্ন তুলছেন, সন্দেহ প্রকাশ করছেন যে আদৌ এটা শেখ হাসিনা কিনা, যদিও তার মতো শুনতে মনে হচ্ছে। এবং আমরা জানি যে ভারত সরকারও এই কল রেকর্ডগুলো যে শেখ হাসিনার কি না, হ্যাঁ বা না, কোনো কিছুই তারা জানায়নি। তবে এবারের কল রেকর্ডে শেখ হাসিনা নিজেই কিন্তু বলছেন যে আমার কল বা আমার কথা তোমরা রেকর্ড করতে পারো, তার নেতাকর্মীদেরকে তিনি বলছেন, এবং এগুলো তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এটা শেখ হাসিনা নিজে বলছেন তার নেতাকর্মীদেরকে। আজকের কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলেছেন ডেনমার্কে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের একটা সভা চলছিল হয়তোবা, সেই সভায় তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলেন। সে কথোপকথনটা এমনভাবে শুরু হয়, যতটুকু সোশ্যাল প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে সেটা হচ্ছে বর্তমান যে সরকার গঠন হয়েছে সেই সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন যে বর্তমান সরকার অবৈধ এবং অসাংবিধানিক, এই সরকারের কোনো আইনগত ভিত্তি নাই। যেটা আমরা ইকোনমিস্টের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে যে বর্তমান সরকার আসলে আইনত কোনো ভিত্তি নেই। আবার এই সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আবার বর্তমান সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা যাবে না এমন একটা অধ্যাদেশও কিন্তু জারি হয়েছে। শেখ হাসিনা বলছেন যে গণহত্যাগুলো হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার পরিকল্পনা মাফিক হয়েছে, সমন্বয়ক যারা তার পরিকল্পনা মাফিক, তাদের পরিকল্পনা মাফিক হয়েছে। শেখ হাসিনা বলেছেন তিনি ক্ষমতায় থাকতে যখন আন্দোলন চরম পর্যায়ে পৌঁছাচ্ছিল তখন তিনি অভিভাবকদেরকে তিনি অনুরোধ জানিয়েছিলেন তারা যেন তাদের সন্তানদেরকে রাজপথে না পাঠান, কিন্তু তারা শোনেননি তার কথা, সে কারণে অনেকেই সন্তান হারিয়েছেন, তিনি সেটা বলেছেন। শেখ হাসিনা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবেগের বশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা তাদের অনেকেই ভুল বুঝতে পেরেছে, এবং আওয়ামী লীগের বা শেখ হাসিনার তাদের প্রতি কোনো ক্ষোভ নেই যারা না বুঝে সরল মনে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এগুলো বলেছেন শেখ হাসিনা। সেই সাথে শেখ হাসিনা আরো বেশ কিছু কথা বলেছেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সামাজিক সুরক্ষামূলক সরকার যে ভাতাগুলো রয়েছে সেগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন বর্তমানে ব্যাংকে গেলে গ্রাহকরা টাকা পাচ্ছে না, ব্যাংক কেন খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা আরো প্রশ্ন তুলেছেন শেয়ার বাজারের কেন এই অবস্থা, শেয়ার বাজারের টাকাগুলো কোথায় গিয়েছে। এই সরকার সেগুলো সরিয়ে ফেলছে বা তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এমন অভিযোগ শেখ হাসিনা বারংবার করেছেন সেই কল রেকর্ডে। শেখ হাসিনা আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই যে চাকরির বয়স বাড়ানোর যে দাবি তারা আন্দোলন করছিল তাদের উপর লাঠিপেটা করা হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে সেখানে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এই ব্যাপারগুলো শেখ হাসিনা বলছেন। এবং তিনি বলছেন যে এই যে আন্দোলন করছিল সাধারণ ছাত্ররা জুলাইয়ে, তো তখন তাদের উপর তো কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি, তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা যখন এক দফার দাবি নিয়ে আসলো তখন ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে থাকে এবং সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে, এটা শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা আরো একটা বিষয়ে খুব বেশি পরিমাণে নজর কেড়েছে আমার তার বক্তব্য শুনে, সেটা হচ্ছে তিনি বারংবার তিনি বলছেন যে ৭১-এর পরে ৭৫-এর ১৫ আগস্টের ঘটনায় তার পরিবারের উপর যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, তৎকালীন সরকারের পরে সে ইন্ডেমনিটি জারি করেছিল যে তাদের হত্যার বিচার করা যাবে না। শেখ হাসিনা নিজে পরে তাদের হত্যার বিচার করেন, মানে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেন, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেন শেখ হাসিনা। তিনি আবার এটাও বলেছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচারও শেখ হাসিনা করেছেন। এবং তিনি আবার আশা প্রকাশ করছেন, তিনি বলছেন যে ইনশাআল্লাহ ২৪-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিচারও শেখ হাসিনা করবেন।
এই গেল শেখ হাসিনার পুরো বক্তব্য। তিনি যেই 20-22 মিনিট ধরে তার যে বক্তব্য সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে, কল রেকর্ড, সেটির মোদ্দা কথা হচ্ছে এটি। আমার খুবই অবাক লেগেছে এই পুরো কল রেকর্ড জুড়ে শেখ হাসিনার মধ্যে আমি কোনো ধরনের উদ্বেগ দেখিনি, কোনো ধরনের উৎকণ্ঠা দেখিনি, এবং দেখলাম যে তিনি খুবই ওয়াকিবহাল আসলে বাংলাদেশে কি ঘটছে। যদিও তিনি ভারতে সেফ জায়গায় রয়েছেন, আশ্রয় রয়েছেন, কিন্তু শেখ হাসিনার কথা শুনে মনে হচ্ছিল তিনি আসলে বাংলাদেশে কখন কি ঘটছে না ঘটছে সবকিছু নিয়ে তিনি একেবারে ওয়াকিবহাল রয়েছেন। আমার হয়তো বা মনে হচ্ছিল, অনেকেই ভাবছিলেন শেখ হাসিনা হয়তো বা দিল্লিতে বসে পরবাসে বসে হয়তো বা এখন আর ওইরকম ভাবে খুব একটা তিনি রাজনৈতিক ভাবে তিনি সচেতন থাকবেন না, বা শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা আসলে যেইভাবে কথা বলছিলেন পুরো কল রেকর্ড জুড়ে অপর পক্ষের সঙ্গে, মনে হচ্ছিল যে তিনি পুরোপুরিভাবেই নখদর্পণে তার বাংলাদেশের পুরো রাজনীতি কোথায় কি ঘটছে, আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে, সারের দাম কেন সরকার, বর্তমান সরকার আবার গত সরকার চাইতে বেশি দামে তারা সার কিনেছে, এমন সহ নানান তথ্য তিনি যখন দিচ্ছিলেন একেবারে স্পন্টেনিয়াসলি তিনি সেই তথ্যগুলো তিনি দিচ্ছিলেন। সেই সাথে তিনি নানান দিক নির্দেশনা দিচ্ছিলেন তার নেতাকর্মীদেরকে, বলছিলেন যে যারা ডেনমার্কে রয়েছে বা যারা দেশের বাইরে রয়েছে তাদের জনমত তৈরি করার জন্য তাদের নির্দেশনা দিচ্ছেন, সেখানকার যারা পার্লামেন্টে রয়েছেন তাদের কাছে বর্তমান সরকারের নানান কর্মকাণ্ড তুলে ধরতে তিনি বলছেন। এবং শেখ হাসিনার কথা শুনে মোটেও মনে হয়নি তিনি আসলে কোনোভাবে হতাশাজনক অবস্থায় রয়েছেন, এমন কোনো কিছু। তাকে বেশ কনফিডেন্ট মনে হয়েছে। এবং শেখ হাসিনার সেই কনফিডেন্সের ব্যাপারটা এটাই আমার কাছে মনে হয়েছে যে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে 200-র উপরে মামলা হয়েছে, সেই মামলার বেশিরভাগই হত্যা মামলা, সেই মামলার বেশিরভাগই বলা যায় একেবারেই রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেখানে শেখ হাসিনা মোটেও ভীত নন। তিনি উল্টো হুমকি দিচ্ছেন, তিনি উল্টো বলছেন যে তিনি উল্টো বিচার করবেন, ইউনূস সরকারের বিচার করবেন, এই সরকারের সঙ্গে যারা জড়িত, তিনি চেলা চামুন্ডা এই শব্দটাও তিনি ব্যবহার করেছেন, তিনি তাদের বিচার করবেন। এই ধরনের কথাও কিন্তু শেখ হাসিনা বারংবার টেলিফোন আলাপে বলছিলেন। আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার আগের আলাপগুলো আপনারা শুনবেন, সেখানে শুরুর দিকে শেখ হাসিনা হয়তো বা ঠিক ওইরকম ভাবে নিজেকে গুছিয়ে উঠতে পারেননি, বা ওইরকম ভাবে তিনি বলতে পারছিলেন না। যত দিন যাচ্ছে, 3 মাসের বেশি সময় হয়ে গেছে, এর মধ্যে শেখ হাসিনা নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছেন আমার কাছে মনে হচ্ছিল। যদিও বর্তমান সরকার খুব বেশি পরিমাণে তারা কনফিডেন্ট তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা। তিনিও বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে ভারতের কাছ থেকে, এবং এখানে এনে তার বিচার করা হবে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার করবে, এমনটাও বলা হচ্ছে। কিন্তু উল্টো আবার শেখ হাসিনা ভারতে থেকে হুমকি দিচ্ছেন যে তিনি বরং বর্তমান সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের তিনি গণহত্যার দায়ে তিনি তাদের বিচার করবেন আসলে। এবং শেখ হাসিনা সেই সাথে একটা বিষয় বলেছেন যে সংবিধানের স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে সেখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের বিচার হবে। রাষ্ট্রদ্রোহিতা প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি সেটা মৃত্যুদণ্ড। শেখ হাসিনা সেটাই মিন করেছেন। তাহলে রাজনীতির মাঠ কি আদৌ শান্ত থাকবে, নাকি আরো যত সামনে এগোতে থাকবে সময় তত আরো বেশি পরিমাণে ঘোলা হতে থাকবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেটা আসলে বলা যাচ্ছে না। কিংবা বর্তমান সরকার কি আদৌ তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে? ইকোনমিস্ট বলছে বর্তমান সরকারের আইনগত ভিত্তি নেই, একমাত্র ভিত্তি জনগণের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা যদি ধরে রাখতে হয়, খুব শীঘ্রই নিশ্চিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে নিশ্চিতভাবেই সুশাসন ফিরিয়ে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, যদি তাদের আস্থা, জনগণের আস্থা ধরে রাখতে হয়। আর না হলে বর্তমানে শেখ হাসিনা তো দেশের বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করছেন, আওয়ামী লীগ প্রেসার ক্রিয়েট করছেন, দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি প্রেসার ক্রিয়েট করে একসাথে, তাহলে হয়তো বা বেকার দিয়ে পড়তে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদকে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে, বা শেখ হাসিনার আপনার টেলিফোন আলাপটাকে শুনেছেন থাকলে আপনাদের প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যতই দিন গড়াচ্ছে ততই যেন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। এটি কি শুধুমাত্র আওয়ামী লীগ এখন রাজপথে সক্রিয় নয়, তারা অনলাইনে সক্রিয় সে কারণে, নাকি আমার এই ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র যারা আওয়ামী লীগ সমর্থক তারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা তারা ফলো করছেন বলে সে কারণে? আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটি অনলাইন জরিপ দিয়েছিলাম 2 দিন আগে, সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করেছি আপনারা ভোটাভুটিতে অংশগ্রহণ করুন। সেখানে এর মধ্যে অনেক মানুষ তাদের মতামত প্রকাশ করেছেন এবং অনেক সেখানে মন্তব্য তারা করেছেন, ব্যাখ্যা করেছেন কেন তারা শেখ হাসিনাকে চাইছেন। আশ্চর্যজনক ভাবে আমার কাছে যেটা দেখলাম, তারা অনেকেই বলছেন তারা আগে ভালো ছিলেন,
সেই জরিপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে একদিন আগে, মানে এই ভিডিওটা যখন পাবলিশ হবে বলা যায় 2 দিন হয়ে যাবে, আমার জরিপের প্রশ্ন ছিল বাংলাদেশ পরিচালনায় কে বেশি যোগ্য। আমার এই ভোটাভুটিতে বা জরিপে অপশন ছিল 3টে অপশন। আমি কেন দিয়েছি? বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আছেন বলা যায় অ্যাক্টিভ বা পরিচিত 3 জন জীবিত রয়েছেন যারা অ্যাক্টিভ। এর আগে যারা ছিলেন মোটা দাগে আমি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার কথা বলছি, জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তার কথা বলছি, এরশাদ সাহেব হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি তার কথা বলছি। তাদের 3 জনকে আমি রাখিনি, তারা এখন নেই। যে 3 জন এখন বেঁচে আছেন, আমার অপশন ছিল শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই 3 জন ছিলেন আমার অপশন। এর মধ্যে আশ্চর্যজনকভাবে এবং অস্বাভাবিকভাবে সবাইকে ছাড়িয়ে অনেক অনেক বেশি পরিমাণে এগিয়ে শেখ হাসিনা। 24,000 মানুষের মধ্যে 86% মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় বেশি যোগ্য শেখ হাসিনা। মাত্র 6% মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখেছেন। আর মাত্র 8% মানুষ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এবং আমি আগেই বলেছি এই জরিপে অংশ নিয়েছেন 24,000 মানুষ, তার মধ্যে 86% মানুষ তারা শেখ হাসিনাকে বেশি যোগ্য মনে করছেন। এর মধ্যে 2200 মন্তব্য এসেছে, 2200 মন্তব্য, অনেক মন্তব্য। এত মন্তব্য নিশ্চিতভাবেই পড়া সম্ভব নয়। তাও আমি এর মধ্যে প্রথম দিকে যে কয়টি মন্তব্য আমার চোখে পড়ছে, প্রথম মন্তব্য, আমি একজন নতুন ভোটার, আমি মনে করেছি বাংলাদেশের একমাত্র যোগ্য ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গরিব দুঃখী মেহনতি মানুষের সরকার, তিনি শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী ভাবছেন। আরেকজন কমেন্ট করেছেন, আমার এলাকায় সরকারি সহযোগিতায় যতগুলো রিলিফের কার্ড এসেছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আওয়ামী লীগ বিএনপি দেখে নাই, সবাইকে দিয়েছেন। আমরা পড়তে একটু সময় নিয়েছিলাম কারণ অনেকগুলো বানান ভুল, তিনি এটা বলেছেন। একজন কমেন্ট করেছেন, আমরা এই 3 মাসে বুঝেছি রাস্তাঘাটে আন্দোলন করা এক জিনিস আর সবার দায়িত্ব কাঁধে নিয়ে দেশ চালানো অন্য জিনিস। সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্র চালানোয় অভিজ্ঞ এবং যোগ্য, তিনি নিশ্চিতভাবেই শেখ হাসিনার প্রতি তার ভোট দিয়েছেন। একজন বলেছেন, ইউনূস সরকার দেশটাকে 30 বছর পিছিয়ে দিয়ে যাবে, এই অপশাসন মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখবে। একজন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান অনেক, তাই আমি শেখ হাসিনাকে ভোট দিয়েছি। একজন বলেছেন, 1990 থেকে ভোট দিচ্ছি, শেখ হাসিনার আমলে মানুষ শান্তিতে ছিল, উন্নয়ন ছিল, সাধারণ মানুষের মুখে হাসি ছিল, তাই আমি আমার ভোট মমতাময়ী শেখ হাসিনার জন্য উৎসর্গ করলাম। আরেকজন বলেছেন, আমরা খালেদা জিয়ার দেশ পরিচালনা 91-এও দেখেছি, 2001-এও দেখেছি, সেনা শাসনে দেখেছি, আর শেখ হাসিনা দেশ পরিচালনাও দেখেছি। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের কেউ নেই। আরেকজন বলেছেন, জুলাই আন্দোলনে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বেশি ভুল করেছে, এতদিন আসলে বুঝতে পারিনি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য শেখ হাসিনার বিকল্প নেই। এই মুহূর্তে আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, ঠিকমতো চলাফেরা করতে পারি না, বাজার করতে পারি না, আইন শৃঙ্খলা ঠিক নেই। উনি শেষের দিকে যে 3টা পয়েন্ট বলেছেন, চলাফেরা করতে পারছেন না, বাজার করতে পারছেন না, আইন শৃঙ্খলা ঠিক নেই, এই 3টা বিষয়কে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধানতম গুরুত্ব নিয়ে দেখতে হবে। দ্রব্যমূল্য কমাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। একটা কমেন্ট পড়ছি, শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ সুখে শান্তিতে ছিল, আইন শৃঙ্খলা ভালো অবস্থানে ছিল, উনি দেশকে খুব ভালোবাসেন। কিছু কিছু ক্ষেত্রে মানুষ শুধুমাত্র ভোটটা হয়তো সঠিকভাবে দিতে পারে নাই, কিন্তু আর সব ক্ষেত্রে শান্তি ছিল। তিনি শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ যেভাবে বঞ্চনার শিকার হয়েছে সেই বিষয়টাকে ইঙ্গিত করলেও তিনি বলছেন যে শেখ হাসিনার সময় মানুষ শান্তিতে ছিল। আজ বলছেন, শেখ হাসিনা তার দেশকে মনে প্রাণে অনেক ভালোবাসে এবং তার দেশের মানুষকে। আমরা দলকে মূল্যায়ন করি কেন? একটা রাজনৈতিক দল সমাজের বাইরে নয়, তাহলে আমরা আমাদের ব্যক্তিগত খারাপ দিকগুলো দলের উপর চাপিয়ে দিই কেন? ভালো মন্দ সব দলেরই আছে, কিন্তু তারা প্রত্যেকে আমাদের সমাজেরই অংশ। দলকে দোষ দিয়ে লাভ নেই, প্রত্যেকে আমাদের চিন্তা এবং মানসিকতাকে পরিবর্তন করতে হবে। তিনি সামগ্রিকভাবে বলেছেন, আমরা যদি সবাই পরিবর্তন হই তাহলে পরিবর্তন ঘটতে বাধ্য।
আরেকজন লিখেছেন, আওয়ামী লীগ সভানেত্রী দূরদর্শিতা উন্নয়ন, আইন শৃঙ্খলা, গরিবের জীবন মান উন্নয়ন, বিধবা ভাতা, বয়স্ক প্রতিবন্ধী ভাতা সহ সকল বিষয়ে নজরদারি যা দেশের মানুষের উপকারে আসে এমন সব কর্মকাণ্ডের জন্য তাকে প্রয়োজন। মানে আমি এখনো পর্যন্ত যতগুলো কমেন্ট, এমন নয় যে আমি বেছে বেছে কমেন্টগুলো পড়ছি, আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি এবং সেটা স্ক্রল করতে গিয়ে যেটা দেখছি যে বারংবার শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক কমেন্টটি আমার চোখে পড়েছে এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু ৮৬% মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছেন। আরেকজন লিখেছেন, আমাদের এলাকায় বিধবা কার্ড দিয়েছে আওয়ামী লীগ সরকার, বয়স্ক ভাতা কার্ড দিয়েছে আওয়ামী লীগ সরকার, যার পানির কল ছিল না তাকে পানির কল দিয়েছে, অনেক মানুষকে সেলাই করার মেশিন দিয়েছে, অনেক মানুষকে গরু দিয়েছে, যার জায়গা ছিল না তার জায়গা সহকারে ঘর বানিয়ে দিয়েছে, যার জায়গা ছিল ঘর নেই তাকে ঘর বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। এমনকি আমরা একটু সচ্ছল ফ্যামিলির মানুষ, তারপরে আমরা কৃষিকাজে অন্তর্ভুক্ত, আমাদেরকে সার, কীটনাশক, বিশেষ সুবিধা সবকিছু দিয়েছে শেখ হাসিনা সরকার। তিনি শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা সরকার কর্তৃক গৃহীত নানান সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ডগুলো তিনি এখানে বর্ণনা করেছেন। আর একটা কমেন্ট, মানে অনেক অনেক কমেন্ট আসলে এখানে এসেছে, সব কটা কমেন্ট যদি আমি পড়তে চাই এই ভিডিওর লেন্থ আসলে ২-৩ ঘন্টা হবে, প্রায় ২২০০ কমেন্ট এসেছে। একজন কমেন্ট করেছেন, আপনার এই ভোট অনুষ্ঠানে আমিও ভোট প্রদান করেছি। আমি আমার এই অল্প বয়সে বিএনপি শাসনামল দেখেছি, আওয়ামী লীগের শাসনামল দেখেছি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল দেখেছি, এখন চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখছি। আমার দৃষ্টিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতা, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা খুবই নগণ্য। রাজনৈতিক সরকারের শাসনামল দুইটার মধ্যে আওয়ামী লীগের শাসনামল তুলনামূলক বেশি গ্রহণযোগ্যতার পরিচয় স্থাপন করেছে। তাই আপনার এই ভোট অনুষ্ঠানের একজন নতুন ভোটার হিসেবে আমি আমার ভোট আওয়ামী লীগকে দিয়েছি। আমি এটার একটু যিনি লিখেছেন তার পড়তে চাই, তার নামটা এমডি ওয়াসিম উদ্দিন। হ্যাঁ, উনি দীর্ঘ কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি ভোট দিতে চান। এখন এটা তো ইউটিউবে যখন আপনারা কমেন্ট করেন, সবার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বা ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাড্রেসটা আসলে এখানে শো করে, জিমেলে যে নামটা দেয়া। তো আমি কারণে সবার নাম আসলে ঠিক মতো দেয়া থাকে না জিমেইলে, আপনারা জানেন অ্যাড্রেসের মধ্যে নাম্বার থাকে, ঠিক মতো নাম থাকে না, সে কারণে আমি নাম হয়তো মেনশন করতে পারছি না, কিন্তু যাদের নাম মেনশন করা যায় সেগুলো আমি মেনশন করছি। আসলেই একটা কমেন্ট পড়তে চাই, যে কমেন্ট একটু বড়, লিখেছেন জাহিদ আহমেদ নামে একজন। তিনি লিখেছেন, আমার দেখা 22 বছর, আমার বর্তমান বয়স 30, 22 বছর দেশ পরিচালনা দেখেছি। বিএনপির শেষ 3, 4, 5 মনে আছে, তারপর 6, 7 সেনাবাহিনীর দেশ পরিচালনা দেখেছে, শেষে শেখ হাসিনা দেশ পরিচালনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই, তিনি পারফেক্ট। শেখ হাসিনা, তুমি বাঁচলে বাঁচবে দেশ। তো আর আমি যে কমেন্ট পড়বো সেটা আসলে আমি পড়তে চাই না, কারণ সব কয়টি কমেন্ট আসলে একই রকম, সব কয়টা কমেন্ট। এবং আচ্ছা, একদম পড়তে চাই একজন সিনিয়র সিটিজেন, তার বয়স ৬৭, আমি পড়ি। লিখেছেন রাশিদা মিন খান, মেবি আমি ভুল পড়তে পারি জিমেইল অ্যাড্রেসটা পড়তে গিয়ে। তিনি লিখেছেন, আমার বয়স ৬৭, আমি ৭১-এর যুদ্ধ দেখেছি, কি অবস্থায় দিনগুলো পার করেছি শুধু আমরা জানি। আমরা সাধারণ মানুষ কখনোই কোনো সুবিধা কোনো সরকারের আমলে নেইনি, তবে চেয়েছি যেন বাংলাদেশের মানুষ হিসেবে গর্ব করতে। বিদেশের মাটিতে যখন পাকিস্তানিরা ও আফগানিরা ও শ্রীলঙ্কানরা বলতো তোমাদের শেখ হাসিনা তো দেশকে এত সুন্দর ও সমৃদ্ধ করছে, তখন গর্ভে বুকে একটা শান্তি পেতাম। আর এখন কি হয়ে গেল দেশটা? এখন বাংলাদেশ পরিচয় দিতে লজ্জা পাই, মাথা নত করে বলি। তখন ওরা বলে তোমার দেশ তো এখন খুবই খারাপ অবস্থা। ভাই, বাংলাদেশে গিয়েছিলাম জানুয়ারিতে, তখন একজন সিএনজি চালক বলেছিল ৩-৪ মাস পরে দেখবেন দেশে কি হয়। এখন মিলিয়ে দেখি এটা অনেক দিনের প্ল্যান ছিল। আপনারা যারা লাল দল ছিলেন তারাও এখন চোখে লাল দেখছেন। ইউ পিপল ডিড এ গুড জব ডান। আমার মনে হয় তিনি দেশের বাইরে থাকেন, সিনিয়র সিটিজেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি তার ভাবাবেগ প্রকাশ করেছেন। আমি এই ভিডিওতে আমি আসলে নিজের কোনো মন্তব্য দিতে চাই না। আমি একটু অবাক আসলে, কারণ অনেক আগে, 3 মাস আগে শেখ হাসিনা সরকারের পতনের পরে তখনও আমি জরিপ চালিয়েছিলাম। তখনও আমার জরিপে আমি দেখেছি শেখ হাসিনা বা আওয়ামী লীগ পেত মাত্র 5% মানুষের ভোট। 3 মাস পরে সেটা কিভাবে শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে সেটা কিভাবে 86% পৌঁছায়, এটা আমাকে খুব অবাক করেছে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ দেখার জন্য।